সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকপ্রিয় চ্যানেল আয়ন টিভির জনপ্রিয় অনুষ্ঠান ড্রিম হোমে। আমরা সবাই চাই আমাদের স্বপ্নের একটি বাড়ি হবে, কিন্তু সেই স্বপ্নের বাড়ি তৈরি করতে আমাদের নানান দিকে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সব সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে প্রশ্নোত্তরপূর্ব উত্তর অনুষ্ঠান ড্রিম হোম। তো আজকে এই ড্রিম হোমে যিনি মূলত আপনাদের সেই প্রশ্নের জবাব দিবেন তিনি হলেন ইঞ্জিনিয়ার সাদিকুল আলম। আমি ইঞ্জিনিয়ার সাদিকুল আলমকে ড্রিম হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং সকলের কাছে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আয়ন টিভির সমস্ত দর্শকদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা গত পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্ল্যানিং পারমিশন। তো আজকেও আমরা প্ল্যানিং পারমিশন নিয়ে আলোচনা করব, পাশাপাশি এটা প্ল্যানিং পারমিশনের পরবর্তী যে পদক্ষেপগুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করব। যেমন হাউস রেনোভেশন আছে আপনাদের একটা কন্ট্রাক্ট সাইন করার আগে কী ধরনের বিষয়গুলো আমাদের দেখে নেওয়া উচিত, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল করতে পারেন এবং কল করার পরে সময় অবশ্যই টিভির ভলিউম কমিয়ে নেবেন যাতে করে আমরা স্পষ্টভাবে শুনতে পারি এবং আপনাদের সেই মূল্যবান প্রশ্ন উত্তরগুলো যেন আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। তো আমি শুরুতেই যাচ্ছি ইঞ্জিনিয়ার সাদিকুল আলম আপনার কাছে। আমাদের সবসময়ই আমাদের যারা চেষ্টা করি যে আমাদের একটি স্বপ্নের বাড়ি, সেই স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে যে ধরনের যে সমস্যাগুলো আছে, যেমন আপনি আমাদের গত পর্বে যেটা বলেছিলাম প্ল্যানিং পারমিশনের বিষয়গুলো নিয়ে। তো প্ল্যানিং পারমিশনের বিষয় যদি আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করতে চাই তাহলে কিভাবে সেই প্ল্যানিং পারমিশনে কিভাবে আমাদের সেই গ্রাহকদের বা আমাদের যারা দর্শকরা তারা বুঝতে পারবে? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে আমাদের কমিউনিটির, যে আমরা যখন ফার্দার ডেভেলপমেন্ট আমাদের যে হাউসগুলো বা আমরা যদি কমার্শিয়ালি আমাদের এজ এ বিজনেস হিসেবে করি, সেই ক্ষেত্রে আসলে প্ল্যানিং পারমিশন জিনিসটা কি এটা আসলে আমরা প্রত্যেক পর্বেই আমরা আমাদের দর্শকদের জন্য বলে থাকি। তো আয়ন পরিবারের পক্ষ থেকে আয়ন টিভির সমস্ত দর্শকদেরকে আমরা আবারও বলছি আজকের অনুষ্ঠানের শুরুতে যে প্ল্যানিং পারমিশন আপনারা যদি আপনাদের যেই বাড়ি এইটাতে যদি ফার্দার কোনো ডেভেলপমেন্ট করতে চান তাহলে আপনাদেরকে প্ল্যানিং পারমিশনের মুখাপেক্ষী হতে হবে। কিছু কিছু জিনিস উইদাউট প্ল্যানিং করা যায়, যেটাকে আমরা পারমিটেড ডেভেলপমেন্ট বলে থাকি, এটাও কিন্তু একটা প্ল্যানিং পারমিশনের অংশ। পারমিটেড ডেভেলপমেন্টটা সরকার পার্লামেন্টের মাধ্যমে এটাকে একটা অ্যাপ্রুভ করেছে যে কিছু নিয়ম মেনে আপনি আপনার বাড়িতে কিছু ফার্দার ডেভেলপমেন্ট করতে পারবেন এবং এইটার জন্য আপনাকে কাউন্সিলের মুখাপেক্ষী হতে হবে না। এখন আমাদের অনেক দর্শক যারা আমাদেরকে জানতে চান যে ওনাদেরকে অনেকেই বলে থাকেন যে উইদাউট প্ল্যানিং পারমিশনে ওনারা অনেক কিছুই করতে পারবেন, কিন্তু আসলে জিনিসটা সমস্ত ক্ষেত্রে এক না। প্রত্যেকটা বাড়ি তাদের নিজস্ব যেই ক্ষমতা বলে প্ল্যানিং পারমিশনটা অর্জন করে থাকে। তো আমাদের দর্শকরা আপনারা যদি মনে করে থাকেন যে আপনার নেইবার কোনো একটা প্ল্যানিং পারমিশন পেয়েছে এই জন্য আপনি সেই প্ল্যানিং পারমিশনটা অবশ্যই পাবেন, এই কথাটা কিন্তু আসলে সম্পূর্ণ সত্যি না। তবে হ্যাঁ, কাউন্সিল কখনোই আপনাকে এবং আপনার নেইবারকে দুইভাবে ট্রিট করবে না। কাউন্সিলের যে ট্রিটমেন্টটা আমাদের সবার জন্য এক এবং আমরা এটা সবাই এর সুফল পেয়ে থাকি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এই পর্বে যে আলোচনাগুলো করব আমি আমাদের দর্শকদের জানিয়েছি এই পর্বে আমরা যে আলোচনার শুরুতে আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা হাউস রেনোভেশনের ক্ষেত্রে কি কি পদক্ষেপগুলো আমাদের লক্ষ্য করা উচিত এবং কি ধরনের সমস্যা যেন না পড়ে, এই যে বিষয়গুলো আছে পদক্ষেপগুলো আছে সেগুলির ব্যাপার যদি একটু বিস্তারিত জানাতেন। ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। যে হাউস রেনোভেশনটা কিন্তু আসলে আমরা যারা জেনে থাকি বা আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আপনার লাইফ টাইমে একবার বা দুইবার অনেকেই করে। যারা অনেক বেশি শৌখিন তারা হয়তো তাদের ইন্টেরিয়রটাকে চেঞ্জ করে, বা কমপ্লিট হাউস রেনোভেশন যে জিনিসটা
এটা কিন্তু আমাদের মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে শুধু লাইফ টাইমে একবার হয়। আমি হাউস রেনোভেশন বলতে যে জিনিসটা বোঝাচ্ছি যে কমপ্লিটলি যদি কেউ তার বাসাটাকে রিওয়ারিং করতে চায়, রিপ্লাস্টারিং করতে চায়, আর তার সাথে যদি ধরেন এখন আমাদের কমিউনিটির যে একটা ট্রেন্ড বাসাটাকে একটা গ্র্যান্ড দেখানো, বা যেই বাসাটাকে তারা থাকবেন এই বাসাটাকে একটা রাজকীয় ভাব নিয়ে আসা, তার জন্য যে জিনিসটা মোস্ট অফ দ্য টাইমে আমাদের কমিউনিটির লোকজন আমরা করে থাকি তা হচ্ছে যে আমরা আমাদের লফট কনভার্সন করে এটাকে একটা স্পেসটাকে আমরা বড় করি এবং 6 মিটার এক্সটেনশন করে আমরা যে জিনিসটা করতে চাই এই জিনিসটা হচ্ছে যে একটা বড় একটা কিচেন হবে। আমাদের যারা সিস্টার বা বোন এবং যারা মা বোন আছেন তাদের সবসময় একটা স্বপ্ন থাকে যে তার যে রান্নাঘরটা এই রান্নাঘরটা হবে একটা সুন্দর এবং একটা পরিপাটি একটা রান্নাঘর। সেটাই, কারণ স্বপ্নের বাড়ির ক্ষেত্রে দেখা যায় কি বিশেষ করে যারা মহিলারা আছেন বা এরা কিন্তু সবসময় থাকে যে একটা দুটো বিষয় নিয়ে তারা খুব মানে থাকে, একটা হচ্ছে রান্নাঘর আর একটা হচ্ছে বাথরুমের সেটিং যে বিষয়গুলো আছে, এই দুটি ব্যাপারে কিন্তু তারা খুব একটা মানে অনেকটাই খুবই থাকে। জি, তো এখন দেখা যাচ্ছে যে যখন আপনি রেনোভেশনটা করলেন তখন একটা বাড়িতে এটা কিন্তু টাইম কনজিউমিং। আমাদের দর্শকরা অবশ্যই এটা জানেন যে একটা কমপ্লিট বাড়িতে যদি আপনার লফট কনভার্সন 6 মিটার এক্সটেনশন এবং পুরো হাউস রিফার্বিশমেন্ট যদি হয় এটা কিন্তু 6 to 8 মান্থ, ইটস এ কোয়াইট এ লং টাইম। যে তো এখন কথা হচ্ছে যে আপনার এটা করার ক্ষেত্রে কি কি প্ল্যানিংটা হচ্ছে সর্বপ্রথম যে দিকটা এটা আপনাকে প্ল্যানিং দেখতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বিল্ডার বা কন্ট্রাক্টর বা যে কোম্পানিকে আপনারা নির্বাচন করবেন সে কোম্পানি ওই কাজগুলো করার যোগ্যতা আছে কিনা, আচ্ছা, এবং ওই কোম্পানি বা আপনার বিল্ডার এটা স্বাস্থ্যবিধি মেনে করবে কিনা। এই স্বাস্থ্যবিধিটা কিন্তু আসলে কোভিড-19 স্বাস্থ্যবিধি না, এইটা হচ্ছে যে কাজগুলো করবে তারা আসলে ওই কাজটা করার যোগ্য কিনা, এবং ওই কাজটা করার জন্য আমাদের যে গ্রেট ব্রিটেনের যে নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলো ফলো করছে কিনা বা তাদের ওই কাজটা করার সেই সার্টিফিকেটটা আছে কিনা, এটা দেখা কিন্তু আমাদের দর্শকদের অত্যন্ত একটা জরুরি বিষয়। আপনি জানেন যে আমরা সবসময় অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করি গ্রিনফিল্ড টাওয়ারের যেই ঘটনাটা ঘটেছে, এবং আমরা মাঝে মাঝেই আমরা লন্ডনের রাস্তায় আমরা দেখতে পাই যে ফায়ার ব্রিগেডগুলো যাচ্ছে। এটার মেইন কারণটাই কিন্তু হচ্ছে যে পোর ওয়ার্কম্যানশিপ। আমি যদি বলতে চাই যে আপনার রান্নাঘরটা এটা কিন্তু যদি কোনো বাড়িতে আগুন লাগার সম্ভাবনা থাকে রান্নাঘরটাই হচ্ছে তার সোর্স, ওয়ান অফ দ্য মেইন সোর্স। তো এখন যে এবং ইলেকট্রিসিটি এটা হচ্ছে সেকেন্ড সোর্স। তো এখন আমার কথা হচ্ছে যে যেই পার্সনটা ইলেকট্রিক করবে সে যদি কম্পিটেন্ট পার্সন না হয় বা সে যদি আপনার ইলেকট্রিক ওয়্যারিং বা ইলেকট্রিক কাজ করার কোনো তার এই দেশে কোনো কোয়ালিফিকেশন না থাকে, তখন কিন্তু আপনি একটা রিস্কে আছেন। কারণ ইলেকট্রিসিটি 75% অফ ইউকে যেই আপনার অগ্নিসংযোগ হয় তাতে হচ্ছে যে বাজে ইলেকট্রিক বা পোর ইলেকট্রিক করার কারণেই কিন্তু এটা হয়। তো আমাদের দর্শকদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার বাড়ির সৌন্দর্যটাই আসলে আপনাদের জন্য মেইন হওয়া উচিত নয়। আপনার বাড়িতে থাকবেন আপনি আপনার পরিজনদের নিয়ে, এখানে কন্ট্রাক্টর বা বিল্ডার কিন্তু থাকবে না। আপনার কাজ যখন শেষ হয়ে যাবে কন্ট্রাক্টর বা বিল্ডার তারা কিন্তু আপনার বাড়ি থেকে চলে যাবে। তো অতএব আপনার বাড়ির সুরক্ষা সেফটিটা রক্ষা করাটা কিন্তু আপনাদের। তো আপনাদের অবশ্যই সেই ক্ষেত্রে আমি বলবো প্ল্যানিং সেটা ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যেমন আপনার মানে রক্ষা করার ব্যাপার ঠিক আছে, কিন্তু প্রথমে তো আমার তৈরি করার সময় সেটা সঠিকভাবে বা সব কিছু দিয়ে তৈরি করলো কিনা, স্বাস্থ্যমত আছে কিনা বা সেখানে সিকিউর কোনো বিষয় আছে কিনা, এইগুলাকে খেয়াল করতে হবে। জি জি, সেই ক্ষেত্রে আমাদের দর্শকদেরকে অবশ্যই আপনি দেখবেন যে বড় যদি কোনো প্রজেক্ট হয় তখন কিন্তু প্রজেক্টে দেখবেন আপনার প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার থাকে, ফোরম্যান থাকে, কিন্তু আমরা কিন্তু 100-200 হাজারের প্রজেক্ট দিয়ে দিচ্ছি মানুষকে। এখানে আমাদেরকে যখন মানে আমি বলতে চাই যে জিনিসটা আমাদেরকে যখন বোঝানো হয় যে 200,000 ইজ নট এ বিগ প্রজেক্ট, কিন্তু আসলে যে করছে, আমি যদি বাড়ির মালিক হই ইট ইজ এ বিগ প্রজেক্ট, কারণ এটাতে আমার ফ্যামিলি থাকবে, এটা এর চেয়ে বড় কিছু আমার জন্য হতে পারে না বা আমার পরিবারের জন্য হতে পারে না।
তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এমন কাউকে আমাদের কাজটা দিতে হবে যেই কোম্পানিতে আপনার নির্ভরযোগ্য লোক আছে, যারা আপনার কাজটাকে ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভাইজ করাবে, যারা আপনার কাজটা কোয়ালিফাইড ইলেকট্রিশিয়ান দিয়ে করাবে, যারা আপনার কাজটা আপনার প্রপার গ্যাস ইঞ্জিনিয়ার বা কর্গি ইঞ্জিনিয়ার যাদেরকে বলা হয় তাদেরকে দিয়ে করাবে। এমন লোককে আসলে কাজ দেওয়া ঠিক নয় যে আসলেই আপনার কাজটা নেবে, সে তার সঠিক বা অনেক বেশি মুনাফা করার জন্য সে আসলে আমরা ইংল্যান্ডে যেটাকে বলা হয় যে কাউবয়দেরকে দিয়ে কাজ করাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পরিবারকে একটা বড় রকমের রিস্কের মধ্যে ফেলে দিই। এটা ঠিকই বলছেন, কারণ একটা বিষয় খেয়াল করবেন, যে কোনো ক্ষেত্রেই শুধু এই বিল্ডিং বা কনস্ট্রাকশন এই বিষয়গুলোতে প্রত্যেকটা সেক্টরে কিন্তু দেখা যাচ্ছে যে মানে যারা জানে বা যারা সঠিক উপায়ে করার মতো যারা আছে, তো সেখানে তারাও কাজ করছে, পাশাপাশি কিছু একটা সাইলেন্টলি মানে আরেকটি মানে কালো ছায়া বলা যেতে পারে, বা কিছু লোক আছে বা কিছু ব্যবসায়ী আছে জানে যে হ্যাঁ আমি এভাবে কাজটা নেওয়ার পরে আমি তাকে অন্যভাবে বুঝিয়ে দিব বা ঠিক মতো করে দিচ্ছে কিনা দিল না, এই ব্যাপারগুলো কিন্তু রয়ে যায়। এখন হ্যাঁ, আপনার যে এই যে প্রশ্নটা, এখন কিন্তু আমাদের কমিউনিটির কিন্তু অনেকেই আসলে এই জিনিসটা জানেন না যে আপনি বিল্ডার এবং আপনার মাঝখানে কিন্তু একটা ম্যানেজমেন্ট কোম্পানিকে, ইঞ্জিনিয়ারিং ফার্মকে কিন্তু আপনি আপনার কাজের তদারকি করার জন্য দিতে পারেন। এখন ধরুন আমাদের অনেকেই বিল্ডাররা যে জিনিসটা আসলে করে থাকে, আমাদের সহজ সরল ভাই বোনদেরকে বুঝিয়ে থাকে যে তুমি কেন 2,000-3,000 পাউন্ড খরচ করবা যে তোমার বাড়িটা দেখাশোনা করার জন্য, আমরা তো ভালোই করছি এবং বিল্ডিং কন্ট্রোল আসছে এবং এটা দেখতেছে। কিন্তু এখানে অপ্রিয় হলেও জিনিসটা সত্য যে আপনি জানবেন যে আমাদের অসংখ্য দর্শক আমাদেরকে এই জিনিসটা জানিয়েছেন যে বিল্ডার মাঝে মাঝে বলে থাকে যে বিল্ডিং কন্ট্রোল অফিসারকে আমরা ছবি পাঠিয়েছি বা ভিডিও পাঠিয়েছি, এখন তারা অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন আমার বিগ প্রশ্নটা আয়ন পরিবারের পক্ষ থেকে দর্শকদেরকে, যে বিল্ডিং কন্ট্রোল অফিসারকে আপনি পে করছেন, সে যদি ছবি দেখে বলে দেয় যে আপনার বাড়ির কাজটা সঠিক হয়েছে, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে যে ছবিটা বিল্ডিং কন্ট্রোল অফিসারকে পাঠিয়েছে সেটা আপনার বাড়ির ছবি? সেটাই তো। এখন ফাউন্ডেশন হতে ধরে আমরা বলে থাকি যে একটা বাড়িতে যদি আপনার চেক করতে হয়, এটা 37 পয়েন্ট চেক বলা হয় আমাদের ইঞ্জিনিয়ার বা আমরা যখন যারা আমরা প্রফেশনালি কাজ করি, আমাদেরকে একটা, আমি যদি অ্যাজ এ ইন্সপেক্টর হিসেবে কোনো বাড়িতে যাই, আমাকে একটা ফর্ম আছে, সেই ফর্মটাতে 37 ক্যাটাগরি রয়েছে, যে এই 37টা ক্যাটাগরিতে আমাকে কোয়ালিটিটাকে মেনটেন করতে হয়। আমি যদি একটা দুইটা দর্শকদের জন্য বলি, যে জিনিসটা হচ্ছে যে নাম্বার 1-এ যদি আপনি ধরেন যে ফাউন্ডেশন, আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে আসছি যে ফাউন্ডেশনটা যদি ভালো না হয় তাহলে বিল্ডিংটা ভালো হবে না। হ্যাঁ, তো এখন যেই জিনিসটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট বলে দিয়েছে যে ফাউন্ডেশনটা যখন মাটি খনন করা হবে তখন আপনার অফিসারকে দেখাতে হবে যে পর্যাপ্ত পরিমাণে মাটি খনন করানো হয়েছে কিনা। তো তারপরে হচ্ছে যেই ফাউন্ডেশনের যে ধরনটা আছে, যে কংক্রিটটা আছে, এই কংক্রিটটা যখন দেওয়া হবে সেই কংক্রিটটা সঠিক উপায়ের কিনা। তো আমাদের 90% মানুষ, আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইনে যদি বলা থাকে C30, C20, C25, C35, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে টেকনিক্যাল জিনিস আমি কিভাবে বুঝবো? আপনার যে স্ট্রাকচারাল ডিজাইন রয়েছে সেই ডিজাইনে কিন্তু আপনার ইঞ্জিনিয়ার বলে দিয়েছে কোন গ্রেডের কংক্রিট আপনাকে ইউজ করতে হবে। তো এখন যখন কোনো একটা কোম্পানি আসে কংক্রিট করার জন্য, তখন কিন্তু আমাদের যারা হোম ওনার তাদের কিন্তু ওই যে কোম্পানি থেকে কংক্রিটটা ক্রয় করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু রিসিপ্টটা নেওয়া উচিত যে হ্যাঁ আমি যে কংক্রিটটা ক্রয় করলাম এটা C30 বা C20 সঠিক নিয়মের কংক্রিট। ঠিকই বলেছেন। আসলে এখানে বিষয়টি হচ্ছে দর্শক আপনারা খেয়াল করবেন, আমরা যখন আমরা বলি সবসময় স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো বানানোর পরও কিন্তু আসলে সেটা বানানোর যে সিস্টেমটা সেটা সঠিকভাবে হচ্ছে কিনা, স্বাস্থ্যসম্মত হচ্ছে কিনা, বা সেটা নিরাপত্তা আছে কিনা, এসব নিয়ে অনেক নানান প্রশ্ন রয়েছে। আর এইসব প্রশ্নের জবাব আমরা এক ব্রেকের পরে দিব। আমরা যাব একটি ব্রেকের পরে, আমাদের সাথেই থাকবেন।
আয়ন টিভির জনপ্রিয় অনুষ্ঠান ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদিকুল আলম অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম একটি স্বপ্নের বাড়ি বানাতে যাওয়ার পরে কী ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেখান থেকে আমরা কিভাবে সেই সমাধান খুঁজে পাব। তো আমি কথা বলছিলাম ইঞ্জিনিয়ার সাদিকুল আলমের সাথে এবং তিনি বলছিলেন যে আমাদের একটি স্বপ্নের বাড়ি বানাতে যাওয়ার পরে যে ধরনের প্রবলেমগুলো ফেস করছে আমরা সেখান থেকে কিভাবে আসলে এখানে উত্তরণের পথগুলো আছে। আমরা কথা বলছিলাম হাউস রেনোভেশন নিয়ে। এই যে বিষয়টি, এই বিষয়ে কি আরও কোনো বিস্তারিত জানানোর কোনো বিষয় আছে কিনা? তো আমরা যে জিনিসটা আমরা বিরতির আগে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের অবশ্যই যে কোম্পানিটা নির্বাচন করার ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে। তো এখন সতর্কতা অবলম্বন করতে গেলে আমাদেরকে কি কি করা আসলে দরকার। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমরা যেই কোম্পানিকে কাজটা আমরা দেব সেই কোম্পানিটা আসলে ইংল্যান্ডের রেজিস্টার্ড কিনা এবং রেজিস্টার্ড হলেও ওই কোম্পানিটার পেছনে আসলে কারা আছেন। তো আপনি যাদেরকে ধরেন একটা কোম্পানি থাকলো, আমরা মানে প্রতিনিয়তেই আমরা শুনি যে বিভিন্নভাবে কোম্পানিটাকে বন্ধ করা হয় বা কোম্পানিটা আসলে লং রানে রান করা হয় না। তো ধরেন আপনাকে কেউ 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিল, হ্যাঁ, বললো আপনার কাজটা নেওয়ার সময় যে আমি আপনাকে 5 বছরের গ্যারান্টি দিয়ে আমি কাজটা করব, কিন্তু আপনি আসলে দেখলেন ডাউন দ্য লাইন 3 বছর পরে তার কোম্পানিটাই নেই। মানে আপনাকে 5 বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে 3 বছরের মাথায় বা এই সময়ের ভিতরে সেই কোম্পানিটাই চলে গেল। তো এখন আপনি কি করবেন? এটা হচ্ছে আমাদের কমিউনিটির ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। আমি বলবো প্রবলেমটা হচ্ছে কারণ আমাদের কমিউনিটির আমরা কিন্তু সহজ সরল, আমরা কিন্তু মিষ্টি কথার মধ্যে আমরা গলে যাই। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদেরকে যখনই আসে যে চেক করার ক্ষেত্রে আপনি জানবেন যে যারা আসলে সেলসম্যান তাদের কিন্তু সেলিং টেকনিক থাকে, ওই টেকনিকেই কিন্তু আমাদের দর্শকরা যেটা আমরা আচ্ছা, এই যে আপনি যে টেকনিকের কথাগুলি বললেন এবং আপনি বললেন যে এখানে বিল্ডিং কন্ট্রোলার যখন আসবে, তো আসলে এই যে তাদের যে টেকনিক সেগুলোকে কিভাবে বোঝার উপায় আছে বা তাকে কি ধরনের প্রশ্ন করলে মানে জানা যাবে যে আসলে আমার বিল্ডিংটা কি পজিশনে রয়েছে বা কোনো কারচুপি হচ্ছে কিনা, এখানে কি ধরনের প্রশ্নগুলো করলে সেই কন্ট্রোলারকে আপনার এখন ধরেন বিল্ডিং কন্ট্রোল, আমি যদি আমার নিজের কোনো বাড়িতে যদি আমি কাজ করাই, আমি অবশ্যই বিল্ডিং কন্ট্রোলটা কিন্তু আমি নিজে নিয়োগ দেব, আর দায়িত্ব কিন্তু এটাই। কিন্তু আমাদের অনেকেরই যাদের আমরা যখন শুনি যে আমাদের বিভিন্নভাবে প্রবলেম হচ্ছে যে আমাদের বিল্ডার কাজ ছেড়ে চলে গেছে, আমাদের কমিউনিটির ওয়ান অফ দ্য মোস্ট পপুলার কোয়েশ্চেন আমাদের কাছে আসে যে জিনিসটা যে ভাই একটা সেম বিল্ডার কাজটা শেষ করছে না। কারণ আমি এই জিনিসটা আগে একটু বলে নিচ্ছি, তারপর আপনার প্রশ্নটা আসছি যে যখনই তারা কাজটা নেয়, কাজটা আসলে নেয়ার ক্ষেত্রে তারা কি করে, সস্তায় কাজটা নেয়। তো এখন আমরা যখন কোনো একটা রেনোভেশন প্রজেক্টে বা আমরা নিউ বিল্ড করতে যাই, তখন কিন্তু 417টা 417 আইটেম আমাদেরকে ক্যালকুলেশন করতে হয় যে ধরেন আপনার কতটা প্লাস্টার বোর্ড লাগলো, কি পরিমাণ কংক্রিট লাগলো, স্ক্রু কয়টা লাগলো এবং ওই স্ক্রুগুলো লাগাতে কত ম্যান পাওয়ার লাগবে। তো এখন যদি আমরা একটা কোটেশন করি এবং অন্য একটা বিল্ডার যদি একটা কোটেশন করে, তো এখন আমাদের দর্শকরা কি করবে, আমাদের টেন্ডেন্সি হচ্ছে যে আমাকে চিপ দিবে। তখন কি করে ওনারা যখনই কন্ট্রাক্টটা করে 90%-এর লিখিত কোনো কন্ট্রাক্ট থাকে না, তারপরে যে 10% আছে তার ওই 10%-এর মধ্যে হাতে লেখা একটা কন্ট্রাক্ট থাকে, অথবা বলে যে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিচ্ছি। তো যখন লিখিত কন্ট্রাক্ট থাকে, ওই লিখিত কন্ট্রাক্টের মধ্যেও আবার যে প্রবলেমটা করা হয়, ধরেন আমি একটা নর্মাল মানুষ, আমি কিভাবে বুঝবো যে আমার এই বিল্ডিংটাতে কতটা আইটেম আছে? আমি হয়তো 4-5টা জিনিস বুঝবো, বাকি যেগুলো তো বুঝবো না। তাহলে একটা কন্ট্রাক্ট সাইন করার আগে কি ধরনের বিষয়গুলো আসলে দেখে নেওয়া উচিত বলে মনে করেন? তো একটা কন্ট্রাক্ট সাইন করার আগে অবশ্যই আমাদের দর্শকদেরকে ওই বাড়িতে যতগুলো কাজ হবে স্টেপ বাই স্টেপ, যদি সম্ভব হয় এক্স্যাক্টলি 417টা আইটেম কিভাবে বিল্ডিং কন্ট্রোলের যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী এক্স্যাক্টলি কন্ট্রাক্টর দিচ্ছে কিনা সেই জিনিসটা কিন্তু নিশ্চিত করতে হবে আমাদের দর্শকদেরকে। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের কমিউনিটিতে আমরা কিন্তু 90% মানুষ হচ্ছে ব্যস্ত।
তো আমাদের ইংল্যান্ডের লাইফটা বা ইউকের লাইফটা এত ব্যস্তভাবে ডিজাইন বা আমরা আমাদের ব্যস্ততাটাকে এত পর্যায়ে নিয়ে গেছি যে এখন যদি ধরেন আমি 400,000-এর একটা কাজ দিব বা 100,000-এর কাজ দিব, আমার কাছে তো ওই সময়টা নেই, আমি দেখবো কিভাবে। আর বিল্ডিং কন্ট্রোল অফিসার যদি বিল্ডারের চয়েস করা হয়, তার সাথে যদি ভালো থাকে, আমি বলছি না যে প্রত্যেকটা বিল্ডিং কন্ট্রোল অফিসারই এরকম করে, বাট অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে দর্শকদের কাছ থেকে আমরা যেটা শুনি যে ছবি দেখে বিল্ডিং কন্ট্রোল অফিসার তাদেরকে বলে দিচ্ছে যে হ্যাঁ ওকে এটা হয়ে গেছে। এখন ওই বাড়িতে তো বিল্ডিং কন্ট্রোলের অফিসার থাকবে না, থাকবো তো আমি আমার পরিবার নিয়ে। তো এখন ওইটাতে যদি খারাপ কাজ হয় বা কাজের কোয়ালিটিটা যদি একটু খারাপ হয়, তাহলে আমাদের দর্শকদের করার কি আছে? তখন যখন আপনারা বিভিন্নভাবে যখন ডিসপিউটটা যখন তৈরি হয়, তখন আমাদের দর্শকরা কি করেন, তখন ওনারা সবচেয়ে প্রথম যে শরণাপন্ন হন এটা হচ্ছে যে কোনো একটা সলিসিটারের কাছে যাবে। তো সলিসিটারের কাছে যাওয়ার ফলে যে জিনিসটা হয়, প্রথম প্রশ্নটাই থাকে যে আপনার সাথে আপনার যে কন্ট্রাক্টর বা বিল্ডারের লিখিত কোনো চুক্তি আছে কিনা। তো আপনাকে যদি ইংলিশ লতে কোনো কিছুর সমাধান করতে হয়, তখন আপনাকে কিন্তু কোনো একটা ফর্মের চুক্তি থাকতে হবে। বারবালটাও একটা চুক্তি, কিন্তু আপনি জাজের সামনে গিয়ে তো আর আপনি বারবালটাকে প্রুফ করতে পারছেন না। আর আপনি যখন যাকে নিয়ে যাবেন, তো সে যদি বলে যে না এই কথাটা আসলে এরকম হয় নাই, তখন তো আপনার থার্ড পার্টি কেউ ছিল না বা আপনার নাই। যদি আপনার ধরেন আপনার কোনো ভাই বোন বা খালা চাচা মামা কেউ একজন সামনে ছিলেন, কিন্তু তখন তো বিল্ডার বা কন্ট্রাক্টর কোম্পানি বলতে পারে যে সে তো মিথ্যে বলছে বা সে যে জিনিসটা বলছে সেটা সম্পূর্ণ সত্য না। তখন আপনি কিভাবে প্রুফ করবেন? আর আমরা যখন আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা, আমরা যখনই কোনো কন্ট্রাক্ট আমরা কাউকে প্রদান করি, আমাদের সাথে রিটেন কোনো চুক্তি থাকে না। আচ্ছা, এখন প্রফেশনালি এটা কি রিটেন করার কোনো উপায় বা কোনো অবশ্যই আছে। এখন যে জিনিসটা হচ্ছে রিটেন করা হয় না, কারণ যদি কেউ আপনার 50,000 টাকা দিয়ে আপনার কাজটা করবে বলে, সে তো আপনার কাজটা 50,000-এ করবে না। কারণ হচ্ছে সে তখন আপনাকে আরও 2-3টা কাজের কথা বলবে এবং আপনার কাজটা প্রথমে যে ধরেন মেইন স্ট্রিমের যারা আছে বা যারা ভালো কাজ করে, তারা যদি আপনাকে 55-56,000 আপনাকে যদি প্রাইস দেয়, আরেকজন এসে বলবে যে আমি আপনাকে 45-এ করে দেবো, কিন্তু আসলে সে 45-এ করবে না। সে যে জিনিসটা করে যে কাজটা নেয়ার জন্য তারা আপনার কাছ থেকে চিপে আপনাকে একটা প্রাইস দিচ্ছে। নেওয়ার পরে যেহেতু আপনার সাথে রিটেন কোনো কন্ট্রাক্ট নাই, আর কন্ট্রাক্ট থাকলে সে জানে যে তার কোম্পানিটা অথেন্টিক কোম্পানি না, বা তার যে কোম্পানিটা সে রান করছে ওটাকে সে যদি বড় জুরকি হয়, সে কোম্পানি বন্ধ করে ফেলবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ইংল্যান্ডে বা ইংলিশ ল, আমাদের দর্শকরা যদি আসলে কোম্পানির পেছনে কারা আছেন, কোম্পানির ডাইরেক্টরকে বা এই প্রজেক্টটা যে সাইন অফ করবে তার ডিটেলটা যদি তাদের কাছে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান কিনা, বিশ্বস্ত আগের যে ব্যাকগ্রাউন্ডগুলো কি সেগুলো আসলে প্রতিষ্ঠানটা যে চালাচ্ছেন সে কিরকম মানুষ, এবং হ্যাঁ এখন ধরেন গ্রিনফিল্ডে যে প্রবলেমটা হলো, ওইটার ইঞ্জিনিয়ার এবং সবাই কিন্তু এখন কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। তো এখন আমার কোম্পানি যদি কোনো একটা কাজ আমি করি, তখন আমি যদি খারাপ কাজ করি আমাকে কিন্তু পাবে, আমাকে কিন্তু ধরতে পারবে। আমি বলছি না যে আমিই এরকম করি, ওরকম অসংখ্য মানুষ আছেন যারা ভালো কাজ করেন। তো এখন হবে কি যে আমি নিশ্চয়ই একটা প্রজেক্ট করার জন্য বা 5-10 হাজার পাউন্ডের জন্য আমি আমার ক্যারিয়ারটাকে নষ্ট করব না। তো আমি কি করব, আমি কখনোই চাইবো না যে আমি একটা পোর কোয়ালিটির কাজ করি। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে আমি যার কাছে যাব, আমি দেখব কি যে এমন একজন মানুষের কাছে যাব, সে যদি কোম্পানি বন্ধও করে ফেলে তাকে যেন আমি পাই, এবং আমি যেন তার সাথে যেন আমরা একটা যোগাযোগ রক্ষা করতে পারি। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো আছে, আমরা দেখলাম যে একটা কন্ট্রাক্ট সাইন করার সময় আমাদের কী কী দিকগুলি আমাদের খেয়াল করা উচিত। আর এখন যে বিষয়টি আপনি বললেন যে কাজের যে বিষয়গুলো, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে মানে বিল্ডার ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে না এখানে এই মুহূর্তে? কারণ সেটা যদি চলে যাওয়া, সেটা চলেই গেল, কিন্তু এই মুহূর্তে আমি যদি জানতে চাই যে হ্যাঁ আমি যে কাজটা করাচ্ছি সেটা আসলে ভালো করছে না খারাপ করছে, সেটা আমি কিভাবে বুঝতে পারবো? নাম্বার 1 হচ্ছে আমাদের দর্শকদেরকে, যখন বিল্ডিং কন্ট্রোল অফিসার আপনার বাড়িতে আসবে, একটা বিল্ডিং কন্ট্রোল অফিসারকে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমরা একটি কল নিয়ে নিব। হ্যাঁ দর্শক, আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকচুয়ালি আমার কোনো কোশ্চেন নাই,
কিন্তু আমি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা দেখতেছিলাম। প্রোগ্রামটা এত সুন্দর হচ্ছিল, ইঞ্জিনিয়ার সাহেবকে একটু ধন্যবাদ জানানোর জন্য যে অনেক ইউজফুল ইনফরমেশন আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এই ড্রিম হোম থেকে। আপনাকেও ধন্যবাদ দর্শক। আশা করি আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সাধ্যমতো। হ্যাঁ, প্রশ্ন অবশ্য একটা আছে। একটা হলো যে আমার এক ছোট ভাই বাসা কিনছে রমফোর্ডে, তো সেই বাসাটার একটা এক্সটেনশন করতে যাচ্ছে এই পিছনে আর কি, গার্ডেন সাইডে। তো এটার জন্য অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কি কি? আপনাদের যদি প্রিপারেশনের কথা বলেন তাহলে আপনাকে দেখতে হবে যে উনি আসলে কত মিটার পর্যন্ত অ্যাপ্লিকেশনটা বা এক্সটেনশনটা করতে চাচ্ছেন। এটা যদি 3 মিটার পর্যন্ত হয় সেই ক্ষেত্রে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে এটা সহজভাবে বিল্ডিং প্ল্যানিং পারমিশন ছাড়াই করতে পারবেন। কিন্তু এটা যদি 3 মিটারের বেশি হয়, যে কিন্তু আবার 6 মিটারের পর্যন্ত সীমিত থাকে, টেরেস হাউস বা সেমি ডিটাচ হাউস এবং আপনার এই দুইটার ক্ষেত্রে, বাট যদি ডিটাচ হাউস হয় সেই ক্ষেত্রে 8 মিটার পর্যন্ত করতে পারবেন। সেই ক্ষেত্রে ওনাদেরকে হাউস হোল্ডার যে অ্যাপ্লিকেশন বা ফুল প্ল্যানিং অ্যাপ্লিকেশনের আন্ডারে করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ওকে, থ্যাঙ্কস ফর ইওর আনসার। আমার পরিচয়টা একটু দিতে ভুলে গেছি। আমি অ্যাকচুয়ালি ফোন করছিলাম ক্লে হল থেকে, মালা লুবনা জেরিন। ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ। এবং আপনি নিজে বললেন যে ইঞ্জিনিয়ার সাদিক আনারুল খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিচ্ছেন। আমরা আশা করব যে আমাদের যে দর্শকরা আছেন তারা অনেক উপকৃত হবেন। এবং আপনাদের আরও অনুরোধ করব, আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেগুলো আপনি কল করতে পারেন এবং আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো আপনারা এখান থেকেই পেয়ে যেতে পারবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলেন। আমার নাম মাসুদ। আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার সাদেক সাহেবকে চিনি। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, কথা বলতে পারেন। আমাকে চিনবেন আসলে। তো যাই হোক, আমার মনে হয় উনি একটা জিনিস বলতে ভুলে গেছেন, সেটা হলো যে যখন কন্ট্রাক্ট সাইন করবে কোন একটা বিল্ডারের সাথে, আমার মনে হয় ইন্স্যুরেন্সের ব্যাপারটাও দেখে নেওয়া উচিত। ওকে, আপনি বলতে চাচ্ছেন যে 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 যেই কোম্পানি কাজটা করবে তাদের ইন্স্যুরেন্সটা আছে কিনা? জি, অবশ্যই দেখা উচিত। এবং ইন্স্যুরেন্স না থাকলে পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আসলে হোম ওনাররা কোথায় যাবেন, এটা একটা বড় জিনিস। যে জিনিসটা হচ্ছে আমরা হয়তো প্রোগ্রামের এন্ডে বলতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এই জিনিসটা মনে করিয়ে দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকদের অনেক উপকার হবে এতে। ধন্যবাদ কলার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যে প্রশ্নে ছিলাম, আসলে আমরা কিভাবে বুঝবো যে একজন বিল্ডার মানে ভালো কাজ করছে কিনা, এই যে ব্যাপারটা যেটা আমি শুরুতে মানে বলেছিলাম, তো আমরা কিভাবে বুঝবো বা উপায়? এখন যে জিনিসটা হচ্ছে যে বিল্ডিং কন্ট্রোল অফিসার যখন আপনার বাসায় আসবে বা আপনার প্রজেক্টে আসবে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে তখন ওই জায়গাটাতে উপস্থিত থাকতে হবে, কারণ যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু আপনার বাড়ি। তো এখন আপনি যদি দেখেন 6 মিটার এক্সটেনশনে আমরা 45-50-60,000 পাউন্ড আমরা খরচ করি। তো এখন কথা হচ্ছে যে আমার এই যে খরচটা, এটা আসলে সঠিকভাবে করছি কিনা এটাও তো দেখতে হবে। তো এখন বিল্ডিং কন্ট্রোল অফিসার হয়তো বড়জোর 5 দিন আসবে, 10-15 মিনিটের ভিজিট। তো এই সময়টা আমাদের দর্শকদেরকে বের করতে হবে। তো এখন যদি কোনো কারণে না পারেন, অসংখ্য কোম্পানি আছে যারা এই সার্ভিসটা দিয়ে থাকেন। আপনার প্রজেক্টের জন্য তারা ইঞ্জিনিয়ার পাঠাবে, প্রজেক্ট ম্যানেজার পাঠাবে। শুধু আপনি যদি 60,000 পাউন্ড খরচ করতে পারেন আপনার প্রজেক্টটাকে সম্পাদন করার জন্য বা প্রজেক্টটাকে গঠন করার জন্য, আপনি কিন্তু অ্যানাদার 2-3-4% যদি আপনি খরচ করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু সুন্দর হচ্ছে, আপনার বাড়িটা সঠিক হচ্ছে। আচ্ছা, আমরা এই ব্যাপার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং দর্শকদের অনেক কল আসছে এবং আপনাদের কলের বিভিন্নভাবে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা হবে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণ পরেই।
সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদিকুল আলম অনুষ্ঠানে, এবং আপনারা দেখছেন আয়ন টিভির পর্দায়। এবং পর্দার সামনে আপনারা যে নাম্বারটি রয়েছে সেখানে আপনারা কল করে আপনাদের প্রশ্ন উত্তর জানতে পারেন। আমরা বিভিন্ন পর্বে আপনাদের প্রশ্নের যে বিষয়গুলো আছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো এই মুহূর্তে আমাদের সাথে একজন কলার যুক্ত আছেন। আমি আপনাকে প্রশ্ন যাওয়ার আগে আমি কলারের কাছ থেকে ঘুরে আসি। হ্যাঁ কলার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনারা সুন্দর প্রোগ্রামের জন্য। আমি শুনেছি তো মাত্রাম ভাই, আর দুইটা কোয়েশ্চন আছে। একটা কোয়েশ্চন হইল বালা কাম করে বিল্ডারে চিন্তাম কিলা, আর এটা তো হামেশা ঠকিলা ভাই, আদা কাম তো যা আগে এই করে সেই করে যা যন্ত্রণা করে, বুঝছেন নি? জি। আর 2 নম্বর কথা হইলো আমি বর্তমানে 2টা ফ্ল্যাটও কাম করাইতে, 1 বেডরুম ফ্ল্যাট, বুঝছেন নি? তো এটার অলমোস্ট ডেকোরেশন কাইন্ড অফ জব, তবে তুরা বাঙ্গা ঘরে আছে উইদিন দ্য ইন্টেরিয়ার, এটা স্ট্রাকচারাল কোনো হারবার নাই, বুঝছেন নি? জি। তো এটার বাদে আমি কিতা বিল্ডিং রেগুলেটরে ইনভলভ করতাম হইব না, না করলে হইব? ওকে, আপনার প্রথম যে প্রশ্নটা হচ্ছে ভাই, এটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন, তা হচ্ছে যারা আমাদের পরিচিত জন যারা আছেন তাদের বাসায় যারা কাজ করেছে, অথবা আপনি যদি বিভিন্ন ট্রেডিং যেই কোম্পানিগুলো আছে যারা রেট করে, রেটেড পিপল বলেন, আপনার বিল্ডার্স মার্চেন্ট বলেন, বা যাদের বিভিন্ন সংস্থাগুলো যারা বিভিন্ন বিল্ডারদেরকে রেট করে থাকে, যেরকম যে 3 স্টার 5 স্টার 4 স্টার, আমরা যেরকম রেস্টুরেন্টে খাবার ক্ষেত্রে যেরকম আমরা তাদের যে ফুড হাইজিনের কোয়ালিটি এবং তাদের যে কাস্টমার স্যাটিসফ্যাকশনের যে রেটিংটা আছে, এটা কিন্তু একটা ভালো দিক। আর সবচেয়ে সহজতম উপায় হচ্ছে যে আমরা যদি তারা পূর্বে যে কাজ করেছে তাদের সাথে যদি আমরা যোগাযোগ করি, তারা যদি 2-3 জন যদি ওরকম আমাদেরকে রেফারেন্স দেয় এবং আমরা যদি ওটা চেক করি, অবশ্যই আমরা তাদের সম্বন্ধে একটা ভালো ধারণা পাবো। আর দ্বিতীয়ত যে আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি ইন্টেরিয়র চেঞ্জ করেন বা আপনার যদি কোনো বিল্ডিং, আপনার স্ট্রাকচারাল যদি কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে এখন আপনি যদি 1 বেডরুমকে 2 বেডরুম বানাতে না চান, শুধু যদি লেআউটের যদি কোনো পরিবর্তন না করেন, হ্যাঁ, তখন আপনাকে বিল্ডিং কন্ট্রোল প্রয়োজন হবে না। লাইক টু লাইক যেরকম ছিল, শুধু আপনি প্লাস্টার করাবেন, ডোর চেঞ্জ করবেন বা পেইন্ট করাবেন বা বাথরুম রিফার্বিশমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিং কন্ট্রোল প্রয়োজন হবে না। এছাড়া কিন্তু আপনাকে বিল্ডিং কন্ট্রোলকে ইনফর্ম করতে হবে এবং পরবর্তীতে তার সার্টিফিকেটটাও নিতে হবে। থ্যাংক ইউ ভাই। ইউ ওয়েলকাম। বুঝাইয়া কথাগুলা কইবার জন্য আশা করি এইজন কইলাম মানে কাউন্সিলর লগে যোগাযোগ করলেও যারা মানে ছোট বেইমান, বড় বেইমান, নন বেইমান পরিচয় দেয়, তার লগে বেটার বিজনেস করা না কিটা? জি জি জি, থ্যাংক ইউ ভাই। ইউ ওয়েলকাম। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আরেকটি ব্যাপার, যে বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম, আসলে এই যে আমাদের কলাররা যে প্রশ্নগুলি করছেন, এটারই একটা রিলেটেড একটা প্রশ্ন বলা যেতে পারে। সেটা হচ্ছে যে আসলে আমরা এছাড়াও কলার যে প্রশ্নগুলি করেছে বা আমরা যে আলোচনাগুলি করলাম, এছাড়াও আর কি কি উপায় আছে যে আমরা বুঝবো যে আমাদের ভালো কাজ হচ্ছে কিনা, বা আমাদের কতটুকু সেফটি, এখানে সেফ আমাদের পজিশন আছে, বা আমাদের কোনো রিস্ক নেই বা রিস্ক আছে কিনা, আমরা কিভাবে বুঝতে পারবো? যে আমরা যখন আমাদের দর্শকরা আমরা এই প্রশ্ন উত্তরে যাওয়ার আগে আমি আরেকটা কলারের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ও যে ভাই আর্কিটেক্ট তার নাম্বারটা ভাই মনে কলার, আপনার কোনো কোশ্চেন আছে আমাদের কাছে? আচ্ছা, আমরা কলারটা আর কি প্রাইভেট নাম্বারটা পেয়েছিলাম। ওকে, আমরা পরবর্তীতে আমরা করব, কোনো সমস্যা নেই, যোগাযোগ করা হবে। আর আমরা যে বিষয়টি আপনাকে যে জানতে চেয়েছিলাম, আসলে কিভাবে বুঝবো যে আমার যে কাজটা হচ্ছে সেটা আমার জন্য বা আমার পরিবার জন্য কতটুকু সেফ বা কতটুকু রিস্ক রয়েছে। এখন কিছু প্রাইমারি মেজার আমরা যেটা নিতে পারবো, সেই মেজারটা হচ্ছে যে ধরেন আমার বাসায় যদি কেউ কাজ করে, আমরা যদি কোনো প্রপারলি যদি কোনো রেনোভেশন বা কোনো এক্সটেনশন যদি করা হয়, সেই ক্ষেত্রে 6 to 7 পার্টিস ইনভলভ থাকে।
এর মধ্যে হচ্ছে ধরেন ফাউন্ডেশন একটা, ব্রিক ওয়ার্কের জন্য আরেকটা, ইলেকট্রিক একটা, এবং আপনার যে প্লাম্বিং। এখন আমার বাসায় যে লোকটা প্লাম্বিং এর কাজ করবে, আমি যদি আমার যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের কাছে যদি আমি তাদের একটা লিস্ট চাই যে হ্যাঁ আমার বাসাটা যে কাজ করা হবে তুমি বলছো ভালো কাজ করবে, কেউ তো আর আমি তো আর আমার কাজটাকে খারাপ বলবো না, কেউ বলে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো এখন আমি যদি আমার কাজটাকে ভালো বলি, তো ওকে, কাজটা তো আর আমি একা করবো না, ওয়ান ম্যান জব না এটা। তো এখন হচ্ছে যে আমার যে টিম আছে, এখন যে টিম, এই আমার বিল্ডারকে আমাকে বলতে হবে যে তোমার যে টিম আছে, টিমের ইলেকট্রিক যে করবে তার আমি পরিচয়টা চাই, যে প্লাম্বিং করবে তার পরিচয়টা আমি চাই, এবং তারা কারা এই জিনিসটা আমি চেক করতে চাই। আমি দেখতে চাই যে যে লোকটা প্লাম্বিং করবে সে সার্টিফাইড কিনা, যে লোকটা ইলেকট্রিক করবে সে সার্টিফাইড কিনা। ঠিক আছে, কোম্পানি আপনার ভালো কোম্পানি, আপনার কোম্পানির রেটিং 5 স্টার, আপনার সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনি যখন কাজটা নিলেন বা কাজের যে প্রেশারের কারণে আপনি যখন কাজটা যাকে দিয়ে করাবেন আমার বাসায়, সেই লোকটা যদি রেটেড পিপল না হয়, সেই লোকটা যদি প্রপার কোয়ালিফাইড পিপল না হয়, তখন তো প্রবলেমটা। আপনার ইলেকট্রিক মানেই একটা লাইট অন করে দেওয়া, অফ করে দেওয়া, বাস একটা সুইচ ফিট করা না। ইলেকট্রিকে হচ্ছে আমি অনুষ্ঠানের এক পর্যায়ে বলেছিলাম যে ইউকেতে যত রকমের ডোমেস্টিক ফায়ার সৃষ্টি হয় তার 75% হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্ট বা শর্ট সার্কিট থেকে। তো আমি যখন কাজটা নিব, এখন যখন বিল্ডিং কন্ট্রোল অফিসার আমার বাসায় আসবে, আমি তাকে এমন প্রশ্ন করতে হবে যে বিল্ডিং কন্ট্রোল অফিসার যদি তার কোনো ব্যস্ততা থাকে, তারাও কিন্তু চাকরি করেন, তারাও কিন্তু মানুষ, ভুল কিন্তু সবার দ্বারা হতে পারে, কিন্তু আমাকে এমন প্রশ্ন করতে হবে, আমি তো তাকে পে করছি, তাই না? সে তো আর ফ্রি আমার বাসায় আসে নাই। সেটাই। তো আমি যখন তাকে পে করছি, এখন তাকে বুঝতে হবে, আমাকে এমন প্রশ্ন করতে হবে যে হ্যাঁ বিল্ডিং কন্ট্রোল অফিসারকে, যে এটা যে করা হয়েছে এটা কেন করা হয়েছে, আর এটা কেন সেফটি। এখন যদি আমি বলি যে অ্যাট এ টাইম আমার কাছে এখন যে জিনিসটা মনে হচ্ছে, আমি যখন আমার বিল্ডিংয়ের জয়েস্টগুলো দেখব, তো এই জয়েস্টগুলোতে আপনার বিল্ডিং কন্ট্রোল বলা হয়েছে যে জয়েস্ট হ্যাঙ্গার দিতে হবে, যে একটা স্টিলের যে হ্যাঙ্গার আছে এই হ্যাঙ্গারটা দিতে হবে। এখন একটা স্টিলের হ্যাঙ্গারে 11টা হোল থাকে, তার মানে হচ্ছে যে আপনার বিল্ডিংটা বা আপনার স্ট্রাকচারটা ততক্ষণ পর্যন্ত 100% হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার বিল্ডার ওই 11টা হোলে যেই মাপের স্ক্রু দিতে বলা হয়েছে, যেই মাপের পিন দিতে বলা হয়েছে ওটা না দেয়। এখন যদি সে 3টা দেয়, আমার 11টা হোল 3টা, তাহলে যারা জিনিসটাকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, আমরা এই দেশে বলা হয়ে থাকে যে ইউরোকোড, আমাদের কোনো বিল্ডিং করতে হলে ইউরোকোড মানতে হবে। তো ইউরোকোড বলছে আমাকে 11টা পিনকেই দিতে হবে, আমি দিচ্ছি 3টা, তার মানে কি 1/3 হচ্ছে না আমার। তো এই জিনিসগুলো তো ভিজুয়েবল, এভরিবডি ডোন্ট নিড টু বি ইঞ্জিনিয়ার। আপনার সেফটির জন্য আপনাকে ইঞ্জিনিয়ার হতে হবে না, আপনাকে ওই ফিল্ডের খুব বড় এক্সপার্ট হতে হবে না। আপনি গুগল দিতে পারেন যে কি আমি চেক করব, 2-3 মিনিটের ভিতরে আপনি অনেক কিছু জেনে যাবেন। এর মানে হচ্ছে আমি যখন একটা আমার স্বপ্নের বাড়ি আমি তৈরি করব, তখন অবশ্যই আমাকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমারও জানা থাকা উচিত। আমার শুধু টাকা হলেই হবে না, ভালো বাড়ি আপনার টাকা হলেই হবে না। এখন আপনি দেখেন যদি পোর ওয়ার্কম্যানশিপ হয়, তা এখন এখানে আপনি ফাইন্যান্সিয়াল জিনিসটা একেবারেই বাদ রাখেন, হ্যাঁ ঠিক আছে আমার লস হয়েছে, কিন্তু ইমোশনাল এফেক্ট অফ ইট। এখন যারা সাফার করে, ধরেন আপনার বাসাটায় একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হতেই পারে, আমাদের অনেক সময় হয়, আমাদের কাজেও হয়েছে, এটা অনেক সময় হয়, কিন্তু কথা হচ্ছে যে জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করা বা কাজের কোয়ালিটির জন্য অ্যাক্সিডেন্ট করা, দ্যাট ইজ বিগ প্রবলেম। এখন ইমোশনাল সাইড এফেক্ট অফ পিপল, ধরেন একটা ফ্যামিলিতে যদি 1 সপ্তাহ কোনো কারণে গ্যাস ইঞ্জিনিয়ারের ফল্টের কারণে বা গ্যাসের সমস্যার কারণে যদি আপনার চুলা না জ্বলে, 1 সপ্তাহ আপনাকে কষ্ট করতে হবে। যদি ছোট বাচ্চা থাকে কি করবেন আপনি? তো এখন যখন আপনি কাজটা দিয়েছেন, তখন আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি 2000 পাউন্ড কম পাচ্ছি, আমি তাকে কাজটা দেব। কিন্তু যখন আপনার সাফারিংটা শুরু হয়েছে, আপনার কাছে একটা লিকিং হলো, আপনার যেই রুফটা লিকিং হলো, তখন আপনি কি করবেন? যে লিডটা দিতে হলো, সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস, যে হ্যাঁ ঠিক আছে, একটা হয়তো বা দেখা যেতে পারে যে হ্যাঁ আমি আপনার কাছে গেলাম, যাওয়ার পর আপনি আমাকে একটা বড় অঙ্কের একটা দেখালেন, কিন্তু আরেকজন আমাকে খুব কম পয়সার একটা কথা বললো, কিন্তু পরবর্তীতে সেটাকে আমাকে অনেক বড় ধরনের একটা খেসারত হিসেবে দিতে হচ্ছে, আমাকে অবশ্যই আমার ফ্যামিলিকে দিতে হচ্ছে, একটা মেন্টাল একটা প্রেশারের মধ্যে পড়তে হচ্ছে। আমরা এমনও আমাদের কাস্টমাররা আমাদেরকে ফোন করে বলেছেন, আপনি জানেন আয়ন টিভিতে অনেকগুলো কল এসেছে যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে যাচ্ছে, স্বামী বেচারা করবেটা কি?
এখন আমি তো আর ইলেকট্রিশিয়ান না, আমি তো ফিক্স করতে পারবো না, আমি গ্যাস ইঞ্জিনিয়ার না, আমি বয়লার ঠিক করতে পারবো না। তো আমাকে কি করতে হবে? আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই ইমোশনাল যে ক্ষতিটা, এটাও কিন্তু অনেক বড়। আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, প্লাস যে আমাদের যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এটাও কিন্তু অনেক মারাত্মক। এখানে পাশাপাশি আরেকটা ব্যাপার আছে যে আপনি যে বলছেন যে সমস্যাগুলি যে কথাগুলি বললেন, জি। এখানে আপনি ডিজাইন বলেন বা আমাদের যে সৌন্দর্য মানে প্লাস্টারের বাইরে যে সাইডগুলো আমরা দেখছি যে হ্যাঁ এটা সুন্দর হয়েছে কি না বা একটা চোখে, কিন্তু এর ভিতরে যে বিষয়গুলো আছে, যেটা ইলেকট্রিক সাইড বললেন, গ্যাস লাইনের কথা বললেন, এই যে ব্যাপারগুলো আছে, আসলে আমরা যে একটা স্বপ্নের বাড়ি বানাতে গেলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেটি হচ্ছে যে সেই স্বপ্নের বাড়িটা যেন আমাদের সেই মানে বাস্তবে যখন আমরা পেয়ে যাব, সেটা যেন স্বপ্ন ভেঙে গেলেই আমার স্বপ্নের বাড়ি ভেঙে না যায়, আমাদের সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত না হয়, এই ব্যাপারগুলো আপনাদের মানে খেয়াল রাখতে হবে। সুতরাং আমাদের উচিত যেটা যে আমাদের সেই স্বপ্নের বাড়িটা মানে পার্মানেন্টলি একটা ভালো একটা মানে জায়গা নেওয়ার জন্য, আমাদের একটা সেফটি একটা পজিশন নেওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, আপনি যে কথাগুলি বললেন, এর পাশাপাশি আমাদের যারা দর্শক আছে বা যারা এখানে যারা বাড়ি বানাচ্ছেন, তাদেরকেও অবশ্যই এগুলা মানে ভেবে নেওয়া উচিত যে আসলে এর পিছনে কি ধরনের আমার প্রবলেমগুলি ফেস হচ্ছে বা আমার পরবর্তীতে আমি যেন আর কোনো বড় ধরনের কোনো প্রবলেমে না পড়ি। আজকে হয়তো বা আমি কিছু অ্যামাউন্ট আমাকে দিল, আমি সে অ্যামাউন্টে রাজি হলাম না, আমি কম অ্যামাউন্টে রাজি হলাম, কিন্তু পরবর্তীতে আমাকে সেটাকে আবার ডাবল একটা টাকা আমাকে চলে আসতেছে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আমাদের দর্শকদেরকে খেয়াল রাখতে হবে। আর অনেক সময় দেখা যায় যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা আপনি বলেছেন, যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা যখন আমার প্ল্যানটা কে করবে আমরা চুজ করি, তখন কিন্তু আমরা রং পারসন মোস্ট অফ দ্য টাইমে চুজ করে ফেলি। এখন এখানে একটা ব্রিটিশ সরকারেরও একটা যে জিনিসটা প্রবলেম রয়েছেন পলিসিগতভাবে, আমি যে জিনিসটা বলবো যে আমরা যখন কোনো প্ল্যানিং অ্যাপ্লিকেশন দিতে চাই, তখন কিন্তু ওনারা চেক করেন না যে প্ল্যানিং অ্যাপ্লিকেশনটা করেছেন সে আসলে কোয়ালিফাইড আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার কিনা। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমরা মনে করি অটোক্যাডে 2D কোনো ডিজাইন করতে পারলে তাকে দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা করাচ্ছি। মার্কেটে কিন্তু প্রচুর এই জিনিসটা হচ্ছে, এবং প্রত্যেকবার একবার যদি আপনার একটা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে কিন্তু 5-6 মান্থ আবার ডিলে হয়ে যায়, কারণ একটা নির্দিষ্ট সময় লাগে, একটা ম্যাচিউরিটি, একটা টাইম আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য। তো আমাদের দর্শকরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকটা জিনিসেরই আপনার মেইন যে জিনিসটা, এটা হচ্ছে যে প্ল্যানিং স্টেজটা। আপনারা যারা আপনাদের নিজেদের স্বপ্নের বাড়িটাকে আসলে স্বপ্নের মতো বানাতে চাচ্ছেন, অবশ্যই আপনারা একটু হোমওয়ার্ক করে নেবেন। আমরা আসলে আপনাদেরকে কোনো শিক্ষা দিতে চাচ্ছি না, আমরা আপনাদেরই লোক। আমরা আয়ন পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই যে আপনার বাড়িটা কিভাবে সুন্দর হবে, এই জন্য আপনারা নিজেরা একটু কষ্ট করুন, একটু রিসার্চ করুন। আপনারাই ভালো বুঝবেন যে আপনার বাড়িটা আসলে কে ভালোভাবে বানাবে। 2-3 জন মানুষের সাথে কথা বললেই কিন্তু বোঝা যায় যে আসলে কতটুকু। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, তো আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম, বিষয়টি হচ্ছে যে একটা বাড়ি বানানোর যে বিষয়গুলো আছে বা সেটাকে মেরামত করার যে ব্যাপারগুলো আছে, আমি একেবারে যেহেতু আমাদের শেষ পর্যায়ে 1 মিনিটের ভিতরে বলা সম্ভব না এত বড় ধরনের এত প্রশ্নের উত্তর বা এত সমস্যা, তারপর আমি আপনাকে যে করতে চাই সেটি হচ্ছে যে একটি নতুন বাড়ি কিনতে গেলে আসলে আমাদের কি বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করা উচিত? আমরা যখন আসলে প্রত্যেকটা মানুষের প্রয়োজনটাই আসলে ভিন্ন, প্রত্যেকটা মানুষ তার প্রয়োজন অনুযায়ী বাড়িটা কিনবে। কিন্তু আমাদের দর্শকদের জন্য আয়ন পরিবারের পক্ষ থেকে আমি যে জিনিসটা বলতে চাই, আপনারা যখন বাড়িটা ক্রয় করার জন্য যাবেন, অবশ্যই আপনারা বাড়ির সেফটি, যেহেতু আমি ইঞ্জিনিয়ার মানুষ এই জন্য আমি এই জিনিসটা বলছি যে বাড়ির মালিকানা এবং বাড়ির সেফটি, এই জিনিসটা অবশ্যই দেখবেন। আপনারা বাড়িতে কোনো ভিজুয়েবল, প্রথমে যে জিনিসটা দেখবেন ভিজুয়েবল কোনো ক্ষতি বা কোনো ক্র্যাক আছে কিনা, বাড়িটাতে কোনো কাউন্সিলকে আপনারা ফোন করতে পারেন, কখনো বন্যায় প্লাবিত হয়েছিল কিনা, বা ওই বাড়িতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটেছিল কিনা, আপনার স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, এই জিনিসগুলো বিভিন্ন দিকগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শককে অসংখ্য ধন্যবাদ। আর আমরা প্রত্যাশা করব আপনার স্বপ্নের বাড়ি সত্যি হোক এবং সেটি যেন মানসম্মত, স্বাস্থ্যসম্মত, সব দিকে থেকে যেন আপনি নিরাপদে থাকুন। সকলের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি এবং পরবর্তী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।